আজকে আমরা আলোচনা করব তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের একদমই শেষ অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায় থার্ড সেমিস্টারের 6th চ্যাপ্টার, যেটাকে আমরা বলি ভারতের পররাষ্ট্রনীতি অথবা ভারতের বিদেশ নীতি, এবং ইংরেজি থেকে যেটাকে বলা হয় ইন্ডিয়ান ফরেন পলিসি। সকলে রেডি তো? তো লেটস স্টার্ট, চলো আমরা শুরু করি। আমি পরীক্ষামূলক ভিত্তিতে এমসিকিউ বেস্ট একটা গল্প বলবো, যেই গল্পটা তোমরা ছলে বলে কৌশলে যেমন করেই হোক বা না কেন মুখস্থ করবি, মনে রাখবি, দেখবি একটাও এমসিকিউ এই অধ্যায় থেকে আমরা কোনো মতে আটকাবো না, বা যে কোনো ডেসক্রিপটিভ এমনকি মনে রাখতে পারবো। তো অধ্যায়টার নাম কি স্যার? অধ্যায়টার নাম হলো পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি। প্রথমে আমি তোমাদের বুঝাবো একটা কথা, নীতি কাকে বলে। নীতি, তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে স্যার নীতি কাকে বলে, আমি তোমাদের বলবো আমার বাড়িটা, আমার পরিবারটা চালানোর জন্য আমি আমার পরিবারে একটা নীতি নির্ধারণ করেছি। আমার দাদা এই কাজটা করবে, আমার ছোট্ট ভাইকে এই কাজ দিয়েছি, দিদিদের এই কাজ দিয়েছি, বউ বাচ্চাদের এই কাজ দিয়েছি, সকলে আলাদা আলাদা কাজ দিয়েছি। বা একটা দেশকে চালানোর জন্য নরেন্দ্র মোদী একা প্রধানমন্ত্রী হলে তিনি তো দেশটা চালাতে পারেন না। তিনি কি করেন? বিভিন্ন নিয়ম বানায়, বিভিন্ন নীতি বানায়, নিয়মের মাধ্যমে, নীতির মাধ্যমে একটা দেশকে চালাই। আমাদের একটা নিয়ম আছে। আজকে এখন তোরা ক্লাসে পড়তে এসেছিস, এখন আমরা বলে দিয়েছি এই টাইমে ক্লাস 12 পড়তে আসবে, তোমরা এই টাইমে পড়তে এসেছো। এবার যখন বলেছে ক্লাস 10 এই টাইমে আসবে, তখন ক্লাস 10 ওই টাইমে আসে। তোমরা যদি ক্লাস 10 এর টাইমে আসো তাহলে কি আমি তোমাদের পড়াতে পারবো না? কারণ তখন সিট খালি থাকবে না। এখন তোমাদের জন্য সিট খালি, কারণ নীতি বা নিয়ম হয়েছে যে তুমি এইবারে এই সময়ে তুমি আসবে। তো নীতি কাকে বলে বা নিয়ম কাকে বলে বুঝা গেল। এবার রাষ্ট্র মানে, রাষ্ট্রবিজ্ঞানে মনে রাখবে, রাষ্ট্র মানে দেশ। বাবু, একটা পরিবার চালানোর জন্য যদি নিয়ম দরকার পড়ে, একটা ইনস্টিটিউট চালানোর জন্য যদি নিয়ম দরকার পড়ে, তাহলে কি একটা দেশ চালানোর জন্য নিয়মের দরকার পড়বে না? অবশ্যই পড়বে স্যার, ওটা তো একটা দেশ। লাখ লাখ হাজার হাজার করোড় করোড় মানুষ যার উপরে ভরসা করে, সে একটা রাষ্ট্র। তাহলে রাষ্ট্রেরও নীতি লাগবে, দেশের নীতি। এবার পর মানে কি? এবার আমি একটি দেশ বা তুমি একটি দেশ, মনে রাখবে সব সময়, শুধু যদি তুমি তোমার নীতি বা নিয়মগুলো তোমার দেশের মধ্যে সীমাবদ্ধ রাখো, তুমি যদি অন্য দেশের হেল্প না চাও বা অন্য দেশের হেল্প না করো, অন্য দেশকে সাপোর্ট না করো বা অন্য দেশকে সাপোর্ট না নাও, তাহলে একটা হেলদি দেশ বা একটা সুস্থ দেশ কখনো তুমি গঠন করতে পারবে না। কারণ অন্য দেশের সাপোর্ট না নিলে, অন্য দেশের সাহায্য না নিলে তুমি কিন্তু অনেকগুলো জিনিস মিস করবে, তাই না? আমাদের দেশের পেঁয়াজের কমতি আছে, আমরা হয়তো বাংলাদেশ থেকে পেঁয়াজ ধার নিলাম, ঠিক আছে। বাংলাদেশে হয়তো চিনির জরুরত আছে, বাংলাদেশ আবার আমাদের থেকে চিনি নিয়ে চলে গেল, তারপরে না দেশটার ভারসাম্য বজায় আছে। তো এখন কি করতে হবে? আমি চাইলেই তো বাংলাদেশ আমাকে পেঁয়াজ দিতে পারে না, বা বাংলাদেশ চাইলেই তো আমি তাকে চিনি দিতে পারি না, পারবো কি? ওই জন্য কি করতে হবে? ওই দেশের সাথে একটা নীতি বানাতে হবে, ওই দেশেরও সাথে আমাদের একটা নীতি বানাতে হবে। এই যে অন্য দেশের সাথে বা একাধিক দেশের সাথে বা পৃথিবীর অনেকগুলো দেশের সাথে আমরা নীতি নির্ধারণ করি, সেই নীতিটাকে বলা হয় পর। পর মানে অপর, পর মানে কি? অপর, অপর দেশের সাথে নীতি। ওই জন্য অধ্যায়টার নাম দিয়েছে, কি সুন্দরভাবে আমাদের ক্লিয়ার হয়ে গেল, পররাষ্ট্র নীতি অথবা বিদেশ নীতি। বিদেশ নীতি মানে কি? বিদেশের সাথে, নিজের দেশের বাইরের সাথে, অন্যান্য দেশগুলোর সাথে যে নিয়ম বানাই, যে চুক্তিতে আবদ্ধ হই, যে নিয়ম নীতির ফলে আমরা ব্যবসা বাণিজ্য করি, সেটাকেই বলা হয় পররাষ্ট্র নীতি। গেট মাই পয়েন্ট? এবার কাহিনী শুরু করতে হ্যাঁ, কাহিনী শুরু করি কিভাবে আমরা এক একটা দেশের সাথে পররাষ্ট্রনীতি করলাম, বা এই অধ্যায়ের বেসিক পয়েন্টগুলো আলোচনা করে। বাবু মনে রাখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে। তোমরা জানো বিশ্বযুদ্ধ কাকে বলা হয়? অনেকগুলো দেশ মিলে যখন যুদ্ধ করে, সেই যুদ্ধটাকে বলা হয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পর মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, মানুষ চায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল 1939 সালে। বিশ্বযুদ্ধ মানে কখনো মনে রাখবে না যে যে দেশ জিতে গেছে সে দেশ আনন্দে আছে, না। ঝগড়া করলে, মারামারি করলে দুই পক্ষেরই ক্ষতি হবে, যে পক্ষ জিতুক বা হারুক। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাজার হাজার মানুষ তাদের জীবন ত্যাগ করলো, পরিবার নষ্ট হলো, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে,
মানুষের খাবার নাই, রোজগার নাই, এরকম একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো 1939 সালে শুরু হলো। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা এভাবে এত ঘটনাকর্মে 1945 সালে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার ঘটনা দেখো, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর মানুষরা শান্তি চাই, কিন্তু কি হলো, শান্তি হবে কি তার উল্টে কি হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এই পৃথিবীর সব থেকে ডেঞ্জার দুটি দেশের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হলো। ঠান্ডা লড়াই মানে তারা গরম যুদ্ধ করছে না, তারা এমন পরিস্থিতিতে আছে যে কোনো সময় যুদ্ধ করতে পারে। সেই পৃথিবীর দুটি দেশের নাম হলো এক আমেরিকা, এক রাশিয়া। আমেরিকা ভাবছে সব সময় যে রাশিয়ার উপরে অ্যাটাক করবে, রাশিয়া ভাবছে যে আমেরিকার উপরে অ্যাটাক করবে, কিন্তু দুই দেশ কোনো মতো অ্যাটাক করছে না, কারণ দুই দেশই জানে, আমেরিকা জানে যে রাশিয়ার উপরে অ্যাটাক করলে আমেরিকার ধ্বংস অনিবার্য, আবার রাশিয়াও জানে আমেরিকার উপর ধ্বংস করলে বা অ্যাটাক করলে আমাদেরও ধ্বংস অনিবার্য। তাই তারা কি করেছে, পৃথিবীর প্রত্যেকটা দেশকে মুশকিলে ফেলে দিয়ে তারা নিজেরাই ঠান্ডা লড়াইয়ে যুক্ত হয়েছে। বুঝা গেল ব্যাপারটা? এরপর কি হলো, এবার সব দেশ কি চাই, সব দেশ চাই যে আমি আরো শক্তিশালী হই, আমার যদি আরো পার্টনার থাকে, তোমার যদি বিজনেস পার্টনার, অনেকগুলো বিজনেস পার্টনার থাকে, তাহলে অনেক টাকা তুমি বিনিয়োগ করতে পারবে ব্যবসায়। তা আমেরিকা ভাবছে আমার আরো পার্টনার লাগবে, তাহলে কি হবে, আমার জোট বড় হবে। রাশিয়া ভাবছে আমার আরো পার্টনার, পার্টনার মানে আরো দেশ আমাকে হেল্প করুক। যখনই রাশিয়া ভাবছে আমাকে যদি অনেক দেশ হেল্প করে, যখনই আমেরিকা আমার উপরে অ্যাটাক করবে, আমার দলবল সব কার উপরে অ্যাটাক করে দিবে, আমেরিকার উপরে অ্যাটাক করে দিবে। আমেরিকা যদি অনেকগুলো দেশকে এক জায়গায় জড়ো করে জোট সরকার করে, মানে জোট তৈরি করে তারা, তাহলে কি করবে, কেউ যদি আমেরিকার উপরে অ্যাটাক করে, তাহলে তার জোটের দলগুলো সবাই কার উপরে অ্যাটাক করে দিবে, রাশিয়ার উপরে অ্যাটাক করে দিবে, তাই না? এই নিয়ে তারা বলল, পুরো পৃথিবীকে বলল, কারণ এক মেরু বিশ্বের সব থেকে ডেঞ্জার দেশটার নাম ছিল আমেরিকা। কেন, আমেরিকা একটাই, মানে সবকিছু ও নিজে থেকে করে, মানে কাউকে তোয়াক্কা করে না, রাশিয়া আমেরিকা এরকম দেশ। তারা বলল যারা যারা জীবন বাঁচাতে চাও, আমেরিকা বলছে আমাদের সাথে যুক্ত হও। রাশিয়া বলছে না না না, যারা যারা আমেরিকার হাত থেকে রেহাই চাও, যাতে করে আমেরিকা তোমার উপর কবজা না করে, তারা আমাদের দেশে যুক্ত হও। তাহলে কি হবে, তোমাদের উপর অ্যাটাক করলে আমি হেল্প করবো, এদিকে আমেরিকা বলছে আমাদের উপর অ্যাটাক করলে তোমরা হেল্প করবো। এই নিয়ে দুই দেশের মধ্যে কোন্দল। এই কোন্দলের পরিপ্রেক্ষিতে 1950 সাল চলে আসলো। এই 50 সালে পৃথিবীটা দুই ভাগে ভাগ হয়ে গেল, এক হলো আমেরিকার নেতৃত্ব, আর এক হলো রাশিয়ার নেতৃত্ব। আমেরিকা আবার কি বলল, ও ভাইজানেরা, যারা যারা আমার দলে যুক্ত হতে চাও, চলো আমরা একটা চুক্তি করি। কি করি? চুক্তি। তারা অনেকগুলো দেশ নিয়ে একটা চুক্তি করলো, যেটার নাম দিল ন্যাটো। কি নাম দিয়েছে? নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। 1949 সালে তারা নেটো চুক্তি করলো, বললো যে 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 দেশ চাও তাহলে নেটোতে যুক্ত হয়ে যাও। এবার রাশিয়া বলছে আরে আমেরিকা, তোমরা নেটো জোট তৈরি করবে আর আমরা কোনো জোট তৈরি করব না, এটা হতে পারে না। তারা আবার কি করেছে, তাই পাল্টা একটা জোট তৈরি করলো 1955 সালে, তার নাম রেখে দিল ওয়ারসো জোট। কি নাম? তাই পরীক্ষায় প্রশ্নটি পাই আমরা, নেটো জোটের বিপরীত জোটের নাম কি? ওয়ারসো জোট। কারণ নেটোকে দেখেই কি তৈরি হলো? ওয়ারসো জোট তৈরি হলো। তাহলে পৃথিবীটা দুই ভাগে ভাগ হয়ে গেল, এক ভাগ নেটো, এক ভাগ ওয়ারসো। এক ভাগ নেটোর দিকে যারা যারা, অনেকগুলো দেশ, আমি নাম বলছি না, অনেকগুলো দেশ যুক্ত হলো নেটোতে, যেগুলো পরীক্ষার জন্য তোদের থার্ড সেমিস্টারের জন্য অবিচ্ছিন্ন, ওগুলো না বলা, স্কিপ করার চেষ্টা করছি। অনেকগুলো দেশ নেটোতে যুক্ত হলো আর অনেকগুলো জোট ওয়ারসোতে যুক্ত হলো। এবার তার মধ্যে সালগুলো তোমরা লক্ষ্য করো, 1949 সাল, 1955 সাল, তখন ভারত একটি নয়া দেশ, যে দেশ মাত্র স্বাধীন হলো 1947 সালে। এক নয়া দেশটা নতুন করে ইংরেজদের হাত থেকে রক্ষা পেয়ে স্বাধীনতা পেল। এদিকে পুরো বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, বলছে হয় আমেরিকার দিকে আসো, না হলে রাশিয়ার দিকে আসো। পৃথিবী দুই ভাগে ভাগ। ভারত নয়া নয়া স্বাধীন দেশ। ভারত তখন ভাবছে যে আমাকে তো এক পক্ষ নিতেই হবে, কারো দিকে, হয় আমেরিকার দিকে যাও, না হলে রাশিয়ার দিকে যাও। আমেরিকার দিকে গেলে রাশিয়া দুশ্মন, রাশিয়ার দিকে গেলে আমেরিকা দুশ্মন। কিন্তু ভারতের যে মন আছে, ভারতের যে হৃদয় আছে, হিন্দুস্তান এটাকে স্বীকার করলো না। বলছে আমরা কারো চামচাগিরি করতে পারবো না, কারো পায়ে পদদলিত হতে পারবো না। আমরা কি করব? আমেরিকার জোটেও যাব না, রাশিয়ার জোটেও যাব না, কোথাও যাব না। তাহলে কেহনা কে চাতে হো? কোথাও যাব না আমরা, তাহলে মাঝামাঝি নিজে একটা জোট তৈরি করব।
মাঝামাঝি, আমার 3টা হাত নাই, না হলে ভালো হতো, ঠিক আছে, মাঝামাঝি নিজে একটা তারা জোট তৈরি করলো, আর সেই জোটটার নাম দিল জোট নিরপেক্ষ নীতি। কি নাম দিল? নিরপেক্ষ মানে हमको किसी से कोई मतलब नहीं, জোট নিরপেক্ষ থাকবো আমরা। আমাদের, তুমি চাইলে আমাদের জোটে আসো, আপনি চাইলে আমাদের জোটে আসুন, আমরা আপনাকে স্বীকার করব, আমরা কোনো মারামারি কাটাকাটিতে যাব না, আমরা করলাম জোট নিরপেক্ষতা। কি করলাম? ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, তার মাথায় এই বুদ্ধিটা এসেছিল। সেগুলো হয় প্রধানমন্ত্রী, গর্বের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মস্তিষ্ক প্রসূত কি? জোট নিরপেক্ষ নীতি। তারা 3টে জিনিসের কথা বললো, যে যারা জোট নিরপেক্ষ নীতিতে আসতে চাও, যেসব দেশগুলো জোট নিরপেক্ষতায় নাম লেখাতে চাও, তার সবচেয়ে বড় 3টি গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ, সে দেশগুলোকে শান্তি রাখতে হবে। তুমি কখনো মারামারি করতে যাবে না, অন্য দেশের প্রতি হস্তক্ষেপ যাবে না, তোমার কাজ হবে তুমি চাইবে যত সম্ভব চেষ্টা করবে তুমি যাতে করে শান্তি বজায় থাকে। তাই 1 নম্বরে আমরা নাম লিখেছি শান্তি। 2 নাম্বার, যারা জোট নিরপেক্ষতে নাম লেখাবে সেই দেশগুলো কখনো অন্য দেশের উপরে ক্যাপচার করবে না, কারণ ব্রিটিশদের মতো একটা দেশ আমাদের উপর 190 বছরের ক্যাপচার করেছিল। আর আমরা জানি কোনো দেশকে অধিকার করে রাখা, কোনো দেশের উপর উপনিবেশবাদ স্থাপন করা, কোনো দেশের উপর সাম্রাজ্যবাদ স্থাপন করা কত কষ্টকর। তাই তাই আমাদের জওহরলাল নেহেরু তার বক্তব্যে বলেছিল, উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদ মানবতার চরম শত্রু, মানবতার দুশ্মন, মানুষের দুশ্মন। তাই কোনো দেশ, আমাদের দেশে যারা নাম লেখাবে তারা উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদে জয়েন হতে, মানে কোনো দেশকে ক্যাপচার করতে পারবে না। 3 নম্বর, তারা বলল যে আমরা থাকবো নিরপেক্ষ, আমাদের জোট যে আছে জোট থাকবে নিরপেক্ষ, আমরা কারো সাপোর্ট করব না। কেমন সাপোর্ট করব না? যে বিনা দোষে সাপোর্ট করবো না। এবার আমাদের জোটের উপর যদি কেউ অ্যাটাক করে, অবশ্যই আমাদের সব জোটভুক্ত সব দেশগুলো তার উপর অ্যাটাক করবো। গেট মাই পয়েন্ট? এবার আমি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, আমি মনে করলেই তো জোট নিরপেক্ষ হবে না, হবে কি? তখন সে আহ্বান করলো, লোকদের বললো, ভাই আমি এই কথাগুলো বলছি, তোমরা কারা কারা আমার জোটে জয়েন হতে চাও? অনেক দেশ সাপোর্ট করলো। সবসময় ভালো দেশ থাকে, কিছু দেশ সাপোর্ট করলো। কিছু দেশ সাপোর্ট করার পর বললো, ঠিক আছে, যখন আপনারা সাপোর্ট করছেন তাহলে আমাদের একটা মিটিং করতে হবে, কারণ এগুলো অ্যানাউন্স করার জন্য, এগুলো ঘোষণা করার জন্য। মিটিং ছাড়া তো, বা সব দলগুলোকে এক জায়গায় না যদি বসায়, বা সব দেশের প্রধান লোকগুলোকে যদি এক জায়গায় না বসায়, তাহলে কি এটা করা সম্ভব না? ওই জন্য তারা একটা মিটিং এর ডাক দিল, একটা সম্মেলনের ডাক দিল, যেটা রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় বান্দুং সম্মেলন। কি বলা হয়? কবে? 1955 সালে ওয়ারসো চুক্তি হয়ে গেল, তারা নতুন জোট বানালাম আমরা 1955 সালের 18 থেকে 24 তারিখ এপ্রিল। ঠিক আছে, যুগোস্লাভিয়ার একটি শহর নাম হলো বান্দুং, যুগোস্লাভিয়ার শহরটির নাম বান্দুং। তারা বান্দুঙে আসলো এবং বান্দুঙে কি করলো বলতো? 29টি দেশ। কয়টি দেশ ভাবতে পারছো? জওহরলাল নেহরুর এক ডাকেই কয়টি দেশ? 29টি দেশ বলল, আমরা কি করব? আহাম ওয়ারসোতেও যাব না, নেটোতেও যাব না, আমরা কথায় নাম লেখাবো জোট নিরপেক্ষ হতে। ডান। 29টি দেশ। তাহলে পরীক্ষা আসবে বান্দুং সম্মেলন কবে হয়, কয়টি দেশ অংশগ্রহণ করেছিল, কোথায় হয়েছিল, কোন শহরে হয়েছিল? গেট মাই পয়েন্ট? হয়ে গেল। তারপরে ফাইনাল করার জন্য, কাজটা ফাইনাল করার জন্য, যে ঠিক আছে এবার কোন দেশের কে প্রধান থাকছে, সব প্রধান নেতৃবর্গগুলো, যেহেতু এটা 1955 সালে বান্দুং সম্মেলন হয়ে গেল, আর বান্দুং সম্মেলন যে আছে, ঠিক আছে, বান্দুং সম্মেলনে অনেকগুলো কথা আলোচনা হলো। ওই কথাগুলো, শান্তি স্থাপন করব, অন্য দেশের উপর হস্তক্ষেপ করব না, কোনো দেশকে অত্যাচার করব না, এই কথাগুলো বান্দুং সম্মেলনে হলো। আর বান্দুং সম্মেলন হয়ে যাওয়ার পর 1961 সালের সেপ্টেম্বর মাসে আবার কি করলো? জোট নিরপেক্ষতার বড় বড় লিডারগুলো মিলিত হলো কোথায়? বেলগ্রেডে। কোথায় মিলিত হলো? বেলগ্রেডে। এবার কয়টি দেশ আসছিল? 25টি দেশ। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বেলগ্রেড সম্মেলন হয়েছিল 1961 সালে। বেলগ্রেড সম্মেলনে যুক্ত ছিলেন কয়টি দেশ? 25টি দেশ। 25টি দেশকে স্যার আমাদের মুখস্থ করতে হবে? করতে নেই। যে কয়েকটি দেশ বারংবার পরীক্ষায় এসেছে সেই দেশগুলোর নাম মুখস্থ করব, সঙ্গে আমরা বলবো সেই দেশগুলোর প্রধান কারা ছিলেন, কারা সেদিন মিটিং এ উপস্থিত ছিলেন, সেগুলো একটু পড়ে নি। চলো, এরকম 5টা দেশ আমরা পড়বো। তার মধ্যে এক হলো ভারত। কে? আর জোট নিরপেক্ষ নীতির মধ্যে যে দেশগুলো ছিল তার মধ্যে সব থেকে বড় সে দেশটির নাম কি? ভারত। তখন ভারত থেকে কে গেছিলেন? ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল
নেহেরু। তারপরে হলো ইন্দোনেশিয়া, কি ইন্দোনেশিয়া থেকে গেছিল ডক্টর সুকর্ণ। মনে রাখতে হবে, খুব মনে রাখতে হবে যে জোট নিরপেক্ষতা ইন্দোনেশিয়ার নেতা কে ছিলেন? ডক্টর সুকর্ণ, তাই না? এই তো যুগোস্লাভিয়া থেকে কে গেছিল? মার্শাল টিটো। মার্শাল টিটো গেছিল যুগোস্লাভিয়া থেকে। আর মিশর থেকে গামা আব্দেল নাসের, গামা আব্দেল নাসের গেছিল। আর ঘানা থেকে নকুরমা গেছিল। এই 5টি নাম কি তোমরা মনে রাখতে পারবে না? মনে রাখতে হবে। হয়ে গেল জোট নিরপেক্ষ শেষ। ডেটগুলো খেয়াল করো। 1961 সালে কি হলো? জোট নিরপেক্ষ শেষ হল। এবার দেখো, জোট নিরপেক্ষ শেষ হওয়ার পর আমরা আমাদের মতো কাজ করছি, ওরা ওদের মতো কাজ করছে। হঠাৎ করে তোমরা প্রথম থেকে জানো ভারতের দুটি শত্রু দেশ যারা ভারতকে বারবার মানে চেষ্টা করে ভারতকে হেয় করার, সে দুটি দেশের নাম হলো, একটা পাগলা কুকুর পাকিস্তান আর একটা চীন। ঠিক আছে? তো মাত্র 1961 সাল বেলগ্রেড সম্মেলন হওয়ার পর মাথায় বসাই নেবে যে 1962 সালে ভারত আর চীনের মধ্যে একটা যুদ্ধ হয়। তোমরা সকলেই জানো 61-তে বেলগ্রেড সম্মেলন শেষ হয়ে গেল। 1962 সালে ভারত আর চীনের মধ্যে কি হয়ে গেল? যুদ্ধ হয়ে গেল। কেন এই যুদ্ধটা কেন হয়েছিল? মনে রাখবে, ভারতের উত্তরে তিব্বত নামে একটা জায়গা আছে, তিব্বত। 1950 সালে তিব্বত, যেখানে আমরা ইন্ডিয়া আর চায়নার মধ্যে একটা বর্ডার আছে, বর্ডার লাইন তোমরা জানো, সেই বর্ডার লাইনের নাম ছিল ম্যাকমোহন লাইন। এখানে ছবি আঁকার মতো অপশন নাই। কি নাম ছিল? ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইনে চীনিরা, মানে চাইনারা, চাইনিজ আর্মি ফোর্স গুলো ক্যাপচার করেছিল, দখল করেছিল, দখল করার জন্য এসেছিল। তাই 1962 সালে কি হয়েছিল বলতো? ভারত আর চীনের মধ্যে কি লেগে গেছিল? যুদ্ধ লেগে গেছিল। দেখো, চীন, আমরা ভারত স্বাধীনতা লাভ করলাম 1947 সালে, আমাদের পরে কিন্তু স্বাধীনতাকে লাভ করেছিল চীন 1949 সালের 1 তারিখ অক্টোবর। আমাদের যেমন জাতির জনক ছিলেন মহাত্মা গান্ধী, চীনের জাতির জনক ছিলেন, যিনি স্বাধীনতা নিয়ে এসেছিলেন, তার নাম ছিল মাও সে তুং। তাহলে দেখো, ভারতের পররাষ্ট্রনীতি থেকে প্রথমে আমরা কার কথা আলোচনা করছিলাম? চীন। তো চীনের, আমাদের প্রতিবেশী দেশকে চীন। ধরো, চীনের সাথে আমাদের প্রথমে কি লেগে গেছে? বিবাদ লেগে গেছে, ঝগড়া দ্বন্দ্ব চীনের সাথেই আমাদের লেগে গেল। কবেই? 1962 সালে। কোন বিষয়কে কেন্দ্র করে? এই তিব্বত আক্রমণকে কেন্দ্র করে, আমাদের যে ম্যাকমোহন লাইনে তিব্বত আক্রমণকে কেন্দ্র করে এটা হলো। তবু এই ঝগড়াটা আমরা সামাল দিতে পেরেছিলাম। আমরা দুটো দেশকে বুঝালাম যে আমরা নতুন দেশ, নতুন করে স্বাধীন হয়েছি, চলো না এটা কাজ করি, আমরা এক জায়গায় বসি, সন্ধি করি, কিছু চুক্তি করি। ঠিক আছে? যে চুক্তির মাধ্যমে আমরা এটা মানি যে আমরা ঝগড়া করব না, দ্বন্দ্ব করব না, একসাথে থাকবো। জানো কি তোমরা সেই চুক্তির নাম কি? এবং রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ চুক্তি, সেটার নাম ছিল পঞ্চশীল চুক্তি। কি নাম? তাই না? আমাদের চীনের পঞ্চত নামে একটা শিলায় এই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল। সেই চুক্তির নাম হলো পঞ্চশীল চুক্তি। কবে হয়? 19 তারিখ এপ্রিল 1954 সালে। কোন চুক্তি হলো? পঞ্চশীল চুক্তি। পঞ্চশীল চুক্তি 55-তে হলে তোমাদের মনে থাকতো খুব, তাই না? 1 বছর আগে দিবে। 54 সালে কি হলো? পঞ্চশীল চুক্তি। কার কার মধ্যে? চীনের প্রধান নেতা ঝৌ হেনলাই আর ভারতের প্রধানমন্ত্রী নেহেরু বা জওহরলাল নেহেরুর মধ্যে কি স্বাক্ষর হলো? পঞ্চশীল চুক্তি। কি বলা হলো? পঞ্চশীল চুক্তিতে 5টা জিনিস বলা হলো। পঞ্চ মানে 5। কি কি 5টা জিনিস? আমরা, চীন আর আমরা যুদ্ধ আর করতে যাব না, অন্যের প্রতি হস্তক্ষেপ করব না, দেশের মধ্যে শান্তি রাখবো। এভাবে 5টা চুক্তি চীন আর আমরা কি করেছিলাম? সাইন করেছিলাম। বুঝা গেল ব্যাপারটা? তার মানে কি? আমরা আর যুদ্ধ করব না, এটা সিদ্ধান্ত নিয়েছিলাম না? 1954 সালে চীন এটা করলো। কিন্তু দেখো কাহিনী, খালি দেখো, 54 হওয়ার পর 1959 সালে চলে আসো বাবু। 1959 সালে হলো একটি ঘটনা। স্যার, কি ঘটনা? চীনে ছিল বৌদ্ধ ধর্ম। চীনে কোন ধর্ম ছিল? আছে। চীনে বুদ্ধ ধর্মের যিনি প্রধান বা বুদ্ধ ধর্মের যিনি ধর্মগুরু, তাকে বলা হয় দালাই লামা। কি বলা হয়? কোন কোন দেশ আছে না, যে দেশে ধর্মের যিনি প্রধান সে দেশটা চালায়, যেমন ইরানে খামেনি, ইসলামদের ধর্মগুরু, তাই না? তারা দেশটাকে চালায়। সেখানে নেতা বা ভোটের মাধ্যমে হয় না, সেখানে কি হয়? একজন যিনি ধর্মের বড় লিডার, তিনি দেশটাকে চালায়। ঠিক আছে? তো এভাবে চীনে যিনি এগুলো কন্ট্রোল করতো তাকে, আমাদের যেমন প্রধানমন্ত্রী আছে, আমাদের দেশটার যিনি চালান তার নাম কি? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কি? তার পদের নাম, কিন্তু তার নাম কি প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী আবার আলাদা নাম থাকে, দালাই লামা।
ঠিক আছে, গেট। ঠিক একইভাবে চায়নাতে বা চীনের যিনি ধর্মগুরু তাকে বলা হতো দালাই লামা। কি বলা হতো? কিন্তু তারা দালাই লামাকে অস্বীকার করে, চীনিরা, চীনের যিনি নেতাবর্গ কাকে অস্বীকার করে? দালাই লামাকে তারা ধর্মগুরু মানবে না, বা দালাই লামাকে তারা রাজনৈতিক বর্গের প্রধান মানবে না। ওই জন্য তারা কি করেছিল জানো? ছলে বলে কৌশলে দালাই লামাকে চীন থেকে বের করে দিয়েছিল, চীন থেকে বের করে দিয়েছিল। কিন্তু তোমরা সকলেই জানো, ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সবুজ একটি দেশ, যে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। কারণ আমরা কখনো কারো মুসিবতে হোক, কারো দুঃখে হোক, কারো কষ্টে হোক হাসি না। আমরা কারো কষ্ট দেখলে, কারো দুঃখ দেখলে তাকে কি করি? আপন করে নিই। তা আমরা দালাই লামাকে বললাম যে এটা কাজ করো, তুমি চলে আসো ভারতে। তো দালাই লামা চলে আসলো কোথায়? ভারত। এই ব্যাপারটাকে কেন্দ্র করে জানো কি হয়েছে? চীনীদের মাথার যে একটা তার কাটা ছিল, সেই তারটা কেটে গেছে। তারা কি বলছে? তারা বলছে যে ভারত আমাদের এখন আরো বড় শত্রু। তারা দালাই লামাকে আশ্রয় দিল, ওই জন্য আবার আরো একটা যুদ্ধ লেগে গেল। কাকে? কার কার মধ্যে? ভারত আর চীনের মধ্যে। কাকে কেন্দ্র করে জানো? ওই যে আকসাই চীন, যে যেটা যে এখনো যেটা ঝগড়া চলছে চীনে, চীন আর ভারতের মধ্যেও এই বর্ডারটাতে, তাই না? আকসাই চীন আছে, ম্যাপ নাই এখানে, আমি দেখাতে পারছি না। সেই আকসাই চীনকে কেন্দ্র করে কার কার মধ্যে দ্বন্দ্ব লাগলো? ভারত আর চীনের মধ্যে। কবে? 20 অক্টোবর 1962 সালে। কিন্তু ভারত নতুন একটা দেশ, নতুন নতুন স্বাধীন হলো, তাই না? জনসংখ্যা অনেক বেশি, ভারত দুভাগে ভাগ করা, এক পাকিস্তানে চলে গেছে, এক বাংলা, মানে অনেক অনেক ভাগে ভাগ ভারত। বুঝে গেল ব্যাপারটা? ওই জন্য ভারত কি করে এই যুদ্ধটা সামাল দিতে পারলো না। অবশেষে ফাইনালি কি হলো? ভারত এই যুদ্ধে হেরে গেলেন। ভারত কিন্তু ওই যুদ্ধ জিততে পারলেন না। তাহলে 1962 সালের যুদ্ধে কি হয়ে গেল? ভারত হেরে গেল। 1962 সালের যুদ্ধ কাকে কেন্দ্র করে? আকসাই চীনকে কেন্দ্র করে। কারণ তার আগে দালাই লামা ইন্ডিয়াতে আসছিল, এবং সেটার বড় জোর বিরোধ করেছিল কারা? চীনীরা। গেট মাই পয়েন্ট? এই পর্যন্ত কারো কোনো ডাউট? তারপরে দেখো, এই সুযোগ নিয়ে মাত্র 3 বছর পর, 1962 সালে আমরা চীনের কাছে হারছি, ধরো মাত্র 3 বছর পর, অনলি 3 ইয়ার্স লেটার, মাত্র 3 বছর পর একটা দেশ আছে, পাগলা কুকুর, আমাদের বাচ্চা, নাম পাকিস্তান। নাম কিন্তু রেখেছে পাকিস্তান, পাক যোগিস্তান, তাই না? সব সময় তো বুঝে গেল ব্যাপারটা, কাজ কত খারাপ। তারা এই সুযোগ নিয়ে ভাবছে যে বাপরে, চীন অ্যাটাক করে দিয়েছে ইন্ডিয়ার উপরে, তাহলে একটা কাজ করি, আমরাও অ্যাটাক করি, তাহলে কি হবে? আমরা জিতে যাব। পিছন থেকে একটা ছুরি মারা হয় না? তারা পিছন থেকে ছুরি মারার জন্য অদ্ভুত। মাত্র 3 বছর পর 1965 সালে কি হয়েছিল বলতো? ইন্ডিয়ার পশ্চিম দিকে গুজরাট আছে, নরেন্দ্র মোদীর বাড়ি, জানো সবাই? ওখানে এই যে জায়গাটা আছে এদিকে, এটাকে কচ্ছের রান বলা হয়। কি বলা হয়? কচ্ছের রান। জানো 1965 সালে পাকিস্তান কি করে কচ্ছের রনে আক্রমণ করে? গুজরাটের পশ্চিম দিক থেকে পাকিস্তান, ওখানে গুজরাট আছে, গুজরাটের কচ্ছের রনে আক্রমণ করে। তারপরে আমরা কি দেখতে পাই? ওই বছরই 1 সেপ্টেম্বর 1965 সালে পাকিস্তান আবার কি করে কাশ্মীরেও আক্রমণ করে। তোমরা সকলেই জানো, বারবার ঘটনা তোমরা জানো যে ভারতের সাথে কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে ঝগড়া বিবাদ, যত সব ঝগড়া বিবাদ, পুলওয়ামার ঘটনা হোক, পেহেলগাম ঘটনা হোক, নাম শুনেছো তোমরা? সব কাকে কেন্দ্র করে? কাশ্মীরকে কেন্দ্র করে। আবার ওই বছরই 1965 সালে পাকিস্তান কার উপর আক্রমণ করে? কাশ্মীরের উপর আক্রমণ করে। তুমি আক্রমণ করবে বেটা হয়ে, আর আমি বাপ হয়ে ছেড়ে দেবো, এটা হতে পারে? দারুণ একজন প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রীজি, ঠিক আছে? উনি আবার ভারতীয় ফৌজদের, আমাদের সেনাদের পরামর্শ দিলেন, একটা কাজ করতে হবে, মানচিত্র থেকে উঠাই ফেলতে হবে কাকে? পাকিস্তানকে। তারা কি করলো? ভারতের সেনারা পাঞ্জাব আর রাজস্থানের মধ্য দিয়ে, আমি সুন্দর করে লিখেছি তাই, পাঞ্জাব আর রাজস্থানের মধ্য দিয়ে কোথায় গেছিল? পাকিস্তানে গেছিল। পাকিস্তানের উপর অ্যাটাক করেছিল। ভাই, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই উচিত। পাকিস্তানের সাথে অ্যাটাক করলো, এবং শেষ পর্যন্ত কি হলো? পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানের উপর কি করলো? অ্যাটাক করলো। এই অ্যাটাক দেখে পাকিস্তান বুঝতে পারলো, আরে বাপ তো খেপে গেছে, যুদ্ধে যেতে যাবে না। তাই পাকিস্তানের যিনি রাষ্ট্রপতি ছিলেন তার নাম ছিল আইয়ুব খান। কি নাম? আইয়ুব খান। ও 22 সেপ্টেম্বর একটা ভাষণ দিল, যা হয়েছে হয়েছে, রেডিওতে ভাষণ দিল, আমাদের না মানে যুদ্ধটা বন্ধ করে দেওয়াই ভালো। 22 সেপ্টেম্বর ভাষণ দিল।
তার পরবর্তীতে 23 তারিখ সেপ্টেম্বর 1965 সালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং বলল ঠিক আছে, যখন আপনারা বলছেন, বাপকে যখন রিকোয়েস্ট করছেন, তো বাপ মানছে ব্যাপারটা, ঠিক আছে আমরা কি করব, যুদ্ধটাকে বিরতি করছি। তাই আমরা দেখলাম যে 23 সেপ্টেম্বর 1965 সালে যে 1965 সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা বিরতি পেল। যুদ্ধ শেষ হয়নি এখনো, কি হলো, বিরতি, যেটাকে আমরা সিজ ফায়ার বলি, নাম তোমরা শুনে থাকবে। যুদ্ধ বিরতি হলো কিছুদিনের জন্য, যে যুদ্ধ আমরা কি করব না, করব না। ফাইনালি কি হলো, ফাইনালি সিদ্ধান্ত হলো ঠিক আছে, দুই দেশের মধ্যে শান্তি রাখার জন্য, যাতে করে দুই দেশের মধ্যে আর কোনো যুদ্ধ না হয়, আর কোনো সমস্যা না হয়, তাই ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে পাকিস্তানের যে রাষ্ট্রপতি ছিলেন আইয়ুব খান, তারা মিলিত হলেন, মিট করলেন কোথায় বলো তো, রাশিয়ায়। রাশিয়া বর্তমান তাসখন্দ নামক একটা জায়গায়, যেটা বর্তমান হচ্ছে উজবেকিস্তান, অর্থাৎ উজবেকিস্তানের রাজধানী কোথায়, তাসখন্দ। গেট মাই পয়েন্ট? উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে মিলিত হলো তারা, এবং মিলিত হয়ে তারা একটা চুক্তি স্বাক্ষর করলো। চুক্তি মানে সন্ধি। সন্ধি মানে কি, যেখানে আমরা পরস্পরকে, সন্ধি মানে তোমরা জানো, পরস্পরকে মেনে নিয়ে, কথাগুলো মেনে নিয়ে পরস্পরের হিংসা করব না। তোরার মধ্যে দ্বন্দ্ব হলো, এটা ইনসাফ বলে না আমরা, তুই আর আমি বসেছি, বসে গল্প করে নিলাম আর জিনিসগুলো, প্রবলেমগুলো সলভ করে নিলাম, এটাকে বলা হয় চুক্তি বা সন্ধি। তোমরা ক্লাস 10 থেকেই পড়ে এসেছো। তো ফাইনালি 10 তারিখ জানুয়ারি 1966 সালে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান ও ভারতের প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রীজি একসাথে মিট করে একটা চুক্তি স্বাক্ষর করলো, যেটাই পরীক্ষায় আসবে, যেটাকে বলা হয় তাসখন্দের চুক্তি। কি বলা হয়? তাসখন্দের চুক্তি, যেখানে আমরা শান্তির কথা বলেছিলাম। কবে হয়েছিল? 1966 সালের 10 তারিখ জানুয়ারি। এখান থেকে এই টপিকটা শেষ হলো। দ্বিতীয় টপিক লিখবো, তারপরে লিখে করালে তোমাদের লিখতে একটু সুবিধা হয় বলে করাই দিচ্ছি। কিন্তু একটি দুঃখের কথা এখানে আমি বলতে চাই, সেটা হলো এই তাসখন্দের চুক্তি স্বাক্ষর করার পরের দিনে রাত্রেই বিদেশের মাটিতে তাসখন্দেই আমাদের প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী পরলোক গমন করেন, ওখানেই মারা গিয়েছিলেন। ভাবতে পারছো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি বিদেশে গিয়ে মারা গিয়েছিলেন। আমরা আজও বুঝতে পারছি না কেন, মানে লোকটা ঠিক ছিল, একটা চুক্তি স্বাক্ষর করলো, সকালে কি হয়ে গেছে, ও মারা গেছে। আমরা উই ডোন্ট নো। তো এটা খুব দুঃখ। যখনই আমি তাসখন্দের চুক্তি পড়াই, আমার এই কথা মনে পড়ে যে লাল বাহাদুর শাস্ত্রীজি বিদেশের মাটিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মারা গিয়েছে। তাহলে আমরা এখন পড়ে নিলাম চায়নার সাথে চুক্তি, ভারতের বিবাদ দ্বন্দ্ব, পাকিস্তানের বিবাদ বা দ্বন্দ্ব। নেক্সট পার্ট এখন আমরা তোমাদের সঙ্গে সুন্দর করে লিখে আলোচনা করছি। গেট? তো বাবু, আমরা চীনের সাথে সম্পর্ক দেখে নিলাম, আমরা পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক দেখলাম, যেহেতু আমরা বিদেশ নীতি পড়ছি। এবার চলে এসো, তাসখন্দের চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো একেবারে 1970 সালে। দেখো, ভারত যখন স্বাধীন হলো, ভারত শুধু স্বাধীন হয়নি, ভারতবর্ষ দুটা টুকরো ভাগ হয়ে গেল। 1970 সালে পাকিস্তান, যেটা দেশের খাবার নাই, খাদ্য নাই, যেটা দেশ মানে অনাহারে ডুবছে, নয়া স্বাধীন হয়েছে, ওই দেশ আবার কি করেছে, পাকিস্তান বলতে আগে কি বোঝানো হতো, আগে কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান এই দুটো আছে না, এই দুটা, বাংলাদেশটা পরে হয়েছে কিন্তু, বুঝা গেল। পাকিস্তান আর যেটা বাংলাদেশ আছে এখন, সেটা আগে কিন্তু এক ছিল, আর পুরোটার নাম ছিল পাকিস্তান। পুরোটার নাম কি ছিল? যারা পশ্চিম দিকে ছিল তাদের নাম ছিল পশ্চিম পাকিস্তান, আর যারা পূর্ব দিকে ছিল তাদের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। একটাই দেশ ছিল। কিন্তু কি হয়েছে জানো, 1970 সালের দিকে এই যে পশ্চিম পাকিস্তান আছে না, পশ্চিম পাকিস্তানটা কার উপরে অত্যাচার শুরু করেছে? পূর্ব পাকিস্তানের উপর। কি অত্যাচার জানো? পূর্ব পাকিস্তানের লোকগুলো বাংলা ভাষায় কথা বলবে, তারা বলছে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলবো। কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে তাদের অর্ডার এসেছে, মোহাম্মদ আলী জিন্নাহ বলেছে উর্দু shall be the state language of পাকিস্তান। বলছে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তোমাদের উর্দু থেকে কথা বলতে হবে। এরা বলছে আমরা পারবো না উর্দু থেকে কথা বলতে, আমাদের মাতৃভাষা বাংলা, মায়ের ভাষা বাংলা, আমরা কি দিয়ে কথা বলবো? বাংলা ভাষায় কথা বলবো। তো কি হলো বলতো, অনেক লোকের শহীদ হলো, তোমরা নাম জানবে 21শে ফেব্রুয়ারি যখন আসে, নাম তো জানিস তোরা। কি হলো, তো উর্দু ভাষা নিয়ে একটা বিতর্ক হলো, উর্দু ভাষা নিয়ে একটা কি হয়ে গেল, বিতর্ক, ঝগড়া শুরু হলো। কোথায়? পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে, একটাই দেশের মধ্যে। পশ্চিম পাকিস্তানের লোকগুলো কার উপর অত্যাচার করলো? পূর্ব পাকিস্তান। তাই পূর্ব পাকিস্তান কি বললো, পূর্ব পাকিস্তান এখন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ আন্দোলন শুরু করলো। আন্দোলন এমন হবে যে না, আমরা আলাদা হয়ে যাব, তোমাদের সাথে থাকবো না, আমরা যারা বাংলা ভাষা বলতে পারি, বাংলা ভাষা জানি, বাংলা ভাষায় আমাদের যাদের ভবিষ্যৎ, তারা বাংলা নিয়েই কথা বলবো, ওই জন্য তারা আলাদা হতে চায়।
1970 সালে। তার 1 বছর পর ওখানে ভোট হলো 1971 সালে। তোমরা জানো 1971 সালে যখন ভোট হলো পূর্ব পাকিস্তানে, তখন কে জিতেছিল ভোটে? মুজিবুর রহমান, বাংলাদেশের যিনি জাতির জনক। এখন তো মানে না ওরা, বাংলাদেশের জাতির জনক মানে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি হয়েছিল বলতো? ওই ভোটে তাদের দলটার নাম ছিল আওয়ামী লীগ। কি নাম ছিল বাবু? আওয়ামী লীগ। এই দলটা জয় হয়েছিল। যখনই এই দলটা জয় হলো, তো রমরমা একটা থাকলো কার? শেখ মুজিবুর রহমানের। সবাই শেখ মুজিবুর রহমানকে বলতে লাগলো, পাওয়ার থাকলো। এটা দেখে এটা সহ্য না হয়ে পশ্চিম পাকিস্তান কি করলো বলতো? শেখ মুজিবুর রহমানকে জেলে ভর্তি করে দিল, গ্রেফতার করে দিল। আর শেখ মুজিবুর রহমানকে জেলে ভরার জন্য ম্যান নেতাকে জেলে ভরার জন্য তারা আরো কি করলো? পশ্চিম পাকিস্তানের লোকগুলো পূর্ব পাকিস্তানের উপর আরো কি করলো? অত্যাচার শুরু করলো। এবং এই অত্যাচারের বলবস্তি হয়ে এমন অত্যাচার করতো, এমনকি পশ্চিম পাকিস্তানে তারা হিন্দুদেরকে বেশি আরো টর্চার বেশি করতো, মুসলমানদেরও টর্চার করতো। তাই কি হয়েছিল বলতো? তখন হাজারো হাজারো লোক শরণার্থী হিসাবে, শরণার্থী মানে কি? যারা অন্য কোনো দেশ থেকে অত্যাচারিত হয়ে অন্য একটি দেশে যায় তাদের কি বলা হয়? শরণার্থী। অনেক লোক অত্যাচারিত হয়ে কোথায় এসেছিল? বাংলাদেশ থেকে, মানে পশ্চিম পাকিস্তান থেকে কোথায় চলে আসছিল? ভারতে চলে আসছিল। গেট মাই পয়েন্ট? হ্যাঁ না? তাই জন্য না এবার এনআরসি হচ্ছে, সিএ হচ্ছে, শুভেন্দু সরকার বা বিজেপির সরকার বলছে যে সিএএ দিয়ে যাদের উপর অত্যাচার হয়ে এখানে এসেছিল তাদেরকে আমরা নাগরিক দিব। যারা এমনি এমনি চলে এসেছিল, ওই বাহানায় কেউ এমনি এমনি চলে আসছিল, যারা এমনি এমনি চলে আসছিল তাদের আমরা নাগরিক দিব না। শুনতে পাচ্ছিস না? এমনকি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছিল একটা কথা, যে আমার মা বরিশাল থেকে অত্যাচার হয়ে এসেছিল। এগুলো শোনা তো তোমাদের কথা। এই ঘটনাগুলো তখন হয়েছিল 1971 সালে। গেট মাই পয়েন্ট? তো কি হলো? মুজিবুর রহমান ভোটে জিতলো, তাকে গ্রেপ্তার করা হলো, তাদের পশ্চিম পাকিস্তানের উপর পূর্ব পাকিস্তান অত্যাচার শুরু করলো। তারপর কি হলো? অনেক শরণার্থী মানে রিফিউজি, শরণার্থী মানে কি? রিফিউজি কি করলো বলতো? ইন্ডিয়াতে আসলো। তখন ইন্ডিয়া সরকার দেখো সবসময় দুঃখকে ইন্ডিয়া সরকার কখনো হাই করে না। তখন ইন্ডিয়া সরকার, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। কতগুলো প্রধানমন্ত্রীর নাম আজকে শুনছি, তাই না? ইন্দিরা গান্ধী কি বললো? কাকে হেল্প করতে চাইলো? ভারতকে, সরি কি নাম বলে, আমাদের পূর্ব পাকিস্তানকে হেল্প করতে চাইলো। মানে বর্তমানে যেটার নাম বাংলাদেশ হয়ে যাবে এখন পর, বুঝা গেল ব্যাপারটা? পূর্ব পাকিস্তানকে কি করলো? হেল্প করতে চাইলো, যে ঠিক আছে তোমরা রিফিউজি শরণার্থীগুলো আসছে তো আমরা নিয়ে নিচ্ছি, আমরা শরণার্থীদের থাকতে দিচ্ছি, আর আমরা যত আমাদের আর্মি দিয়ে সেনা দিয়ে কাকে সাহায্য করছি? পূর্ব পাকিস্তানকে, যাতে করে তারা যুদ্ধে জিততে পারে। গেট? এমন সময় কি হলো? পাকিস্তান দেখছে আরে ভারত হেল্প করছে পূর্ব পাকিস্তানের, ভারত চলে গেছে পাকিস্তান চলে গেছে, মানে পশ্চিম পাকিস্তান কার কাছে চলে গেছে জানো? আমেরিকার কাছে হেল্প চাইতে, যে আমেরিকা স্যার হেল্প করেন। ওর চাঁদের কাছে গেছে হেল্প চাইতে, বুঝাল? আমেরিকাও খুশ, হ্যাঁ হেল্প করবো আমরা, একদম হেল্প করার জন্য আমেরিকা রেডি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি ছিলেন খুব চতুর মানুষ, মহিলা, খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, উনি আবার কি করেছে বলতো? তার আগেই, এই যুদ্ধ চলাকালীন আগেই ও একবার গেছিল রাশিয়া। কোথায় চলে গিয়েছিল? হঠাৎ সে কোথায় চলে গিয়েছিল? রাশিয়া। ইন্দিরা গান্ধী রাশিয়াতে গিয়ে কি করেছিল জানো? রাশিয়ার সাথে একটি চুক্তি করেছিল, 20 বছরের চুক্তি। কত বছরের চুক্তিতে কি হয়েছিল বলতো? যে আমার দেশটার উপর যদি কোনো অত্যাচার করে কেউ, তাহলে কি করবে বলতো? তোমার দেশটার উপর কেউ অত্যাচার করলে আমি তোমার সাপোর্ট করবো, ঠিক একই ভাবে আমার দেশটার উপর যদি কেউ অত্যাচার করে তো তুমি আমাকে সাপোর্ট করো। এভাবে একটা চুক্তি করেছিল। আমেরিকা এই চুক্তি জানতো না। আমেরিকা যখন সাপোর্ট করতে চাইলো পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করতে যাবে, কিন্তু যখন আবার রাশিয়া লাল চোখ দেখালো, এই কাকে সাপোর্ট করতে যাচ্ছ? মানে পাকিস্তানকে সাপোর্ট করা মানে এই পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করা মানে কি করা? মানে ভারতের বিপক্ষে করা। কারণ ভারত তো আর্মি সেনা দিয়েছিল না তাদের, তখন রাশিয়া হেল্প করে, আর আমেরিকা হেল্প করতে চাইলো না, হেল্প করতে পারলো না। কেন? রাশিয়া বলে দিয়েছে তুমি যদি ওকে হেল্প করতে চাও তাহলে আমি আবার একটু দুটো মার দোগে। বুঝা গেল ব্যাপারটা? তো এখানে এই কাবু হয়ে গেল। ফাইনালি শেষ পর্যন্ত ভারতের সাহায্য নিয়ে আমাদের বাংলাদেশ 16 তারিখ ডিসেম্বর 1971 সালে কি হলো? বাংলাদেশ স্বাধীন লাভ করলো। নয়া একটি পূর্ব পাকিস্তানের নাম কেটে দেশটির নাম কি রাখলাম আমরা? বাংলাদেশ। ভারত যেহেতু পরোক্ষভাবে সাহায্য করেছিল, প্রত্যক্ষ পরোক্ষ ডাইরেক্ট ইনডাইরেক্ট সাহায্য করেছিল, তার মানে কি এটা যুদ্ধ কেউ জয় হলো? ভারত জয় হলো। কার বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে ভারত আবার যুদ্ধ জয় হলো। ভারত যুদ্ধ জয় হওয়া মানে কি? বাংলাদেশ কি হয়ে গেল? স্বাধীন হয়ে গেল। এখন কিন্তু বাংলাদেশ একটু বেশি বেশি করে, তাই না? আমরাই আবার স্বাধীনতা দিয়েছি ওদের, তাই না? যাই হোক, বাংলাদেশ কি হয়ে গেল? স্বাধীন, মুক্তি সংগ্রাম। তারপর কি হলো? 1972 সালে কি হলো? এই পাকিস্তানের মধ্যে জুলফিকার আলী ভুট্টো, কি নাম ছিল?
জুলফিকার আলী ভুট্টো আর ইন্দিরা গান্ধীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হলো, যে চুক্তিগুলো তোমাদের বুঝালাম যে আমরা অন্যদের হস্তক্ষেপ করবো না, শান্তি রাখবো, সৌহার্দ্য রাখবো। এই চুক্তিটার নাম হলো সিমলা চুক্তি। কি নাম বাবু? সবসময় মনে রাখবে, সিমলা চুক্তি কবে হয়েছিল? 1972 সালে। সিমলা চুক্তি কার কার মধ্যে হয়েছিল? জুলফিকার আলী ভুট্টো আর ইন্দিরা গান্ধীর মধ্যে সিমলা চুক্তি। গেট মাই পয়েন্ট? এবার সিমলা চুক্তিতে মেন আরেকটা কথা হয়েছিল এটাই, যে যেটা তোমাদের আমি লিখে দিয়েছি, যে এলওসি ক্রস করতে হবে না। অর্থাৎ পাকিস্তানের সাথে ভারতের যে সিমলা চুক্তি হলো, সেখানে একটা জিনিস বলা হলো লাইন অফ কন্ট্রোল। মনে রাখবি, ভারত আর পাকিস্তানের মধ্যে যে বর্ডার লাইন আছে সেটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। কি নাম? লাইন। যেমন চীন আর ভারতের সাথে যেটা আছে, আগে পড়লাম আমরা, ম্যাকমোহন লাইন আছে না? বর্ডার লাইন তোমরা জানো তো, বর্ডার লাইন, এদিকে ভারত এদিকে পাকিস্তান, তার মাঝখানে যে লাইনটা আছে তার নাম হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল ক্রস করবে না। সিমলা চুক্তিতে এটা হলো যে পাকিস্তান কি ক্রস করবে না? লাইন অফ কন্ট্রোল ক্রস করবে না। ঠিক আছে ব্যাপারটা? ইতিমধ্যে দেশ জুড়ে হয়ে গেছে একটা বিখ্যাত ঘটনা। কি জানো? 1998 সাল চলে আসছে। এবার 1998 সালে ভারত কি করেছে জানো? দ্বিতীয়বারের মতো পারমাণবিক বোমা পরীক্ষা করেছে। পারমাণবিক বোমা তোমরা জানো কত ডেঞ্জার হয়, কত খতরনাক হয়, জানো তো? যেমন আমেরিকা জাপানের উপর পারমাণবিক বোমা ফেলাইছিল, লিটল ম্যান, ফ্যাট বয়। এখনো আগস্টে 9 আগস্ট 6 আগস্টে হিরোশিমা নাগাসাকিতে ফেলাইছিল না? এখনো সেখানকার ছেলেপেলেগুলো পঙ্গু হয়, হ্যান্ডিক্যাপ্ট হয় কি হয় না? এত ডেঞ্জার। একটা এলাকাকে ধ্বংস করে, এলাকা না পুরো কত বর্গ কিলোমিটার দূরে ধ্বংস করে দেয়। সেটা ভারত কবে পরীক্ষা করেছিল? 1998 সালে। আর যে দেশের কাছে পারমাণবিক বোমা থাকবে সেই দেশকে ভয়ে ভয়ে কি করবে না? অন্য দেশ অ্যাটাক করবে না। তুমি অ্যাটাক করলে, আমরা যদি একটা পারমাণবিক বোমা ছেড়ে দিই, একটা, ইউ আর ফিনিশড। গেট মাই পয়েন্ট? 1998 সালে যখন ভারত দ্বিতীয়বারের মতো, এর আগে একবার হয়েছিল, তো ভারত দ্বিতীয়বারের মতো যখন পারমাণবিক বোমা বিস্ফোরণ করলো অপারেশন শক্তির মাধ্যমে, একটা অপারেশন ছিল অপারেশন শক্তি, এর মাধ্যমে, ঠিক তার পরের বছর 1999 সাল পাকিস্তানও কি করেছে জানো? পাকিস্তানও কি পারমাণবিক বোমা পরীক্ষা করেছে। তারা বলছে আমাদেরও কাছে পারমাণবিক বোমা আছে, তাই না? এই দুটা দেশের মধ্যে যুদ্ধগুলো গরম হচ্ছে না কেন? দুটা দেশের পারমাণবিক বোমা আছে। তারা বলছে আছে, আমার তো বিশ্বাস নাই। তারা বলছে কি আছে, যাক আনঅফিসিয়ালি, তারা অফিসিয়ালি বলছে আছে। কি বলছে? আছে। আবার পারমাণবিক বোমা তাহলে 1999 সালে কার কাছেও চলে আসলো? পাকিস্তানের কাছেও। আর 1998 সালে তো ভারতের কাছে দ্বিতীয়বারের মতো আছে। তখন অবস্থা খারাপ, কেন এই দুটা দেশের মধ্যে বা যে কোনো দেশের মধ্যে যদি পারমাণবিক শক্তিধর দেশ হয় তাহলে তাকে তাড়াতাড়ি অ্যাটাক করা যায় না, যেমন উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া, তাই না? তো এবার কি হলো? হঠাৎ করে ভালো বুদ্ধির পরিচয় দিল আমাদের ভারতের অন্যতম একজন প্রিয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জি। নাম শুনে থাকবে তোমরা। অটল বিহারী বাজপেয়ী এবার একটা বুদ্ধি করলো। কি বুদ্ধি স্যার? ও বললো ঠিক আছে, দুটা দেশের মধ্যে যুদ্ধ করা ভালো না, যুদ্ধ করলে ক্ষয়ক্ষতি হয়। ও কি করেছে? কাউকে না বলে, না মিডিয়াকে বলেছে, না কেউ জানে না। ইতিহাসে তো অবাক ঘটনা, কেউ জানে না ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার একটা শত্রু দেশ পাকিস্তানে 1999 সালের 21 তারিখ ফেব্রুয়ারি কি করেছে বলতে? বাসে করে পাকিস্তান চলে গেছে। এটাকে বলা হয় অটলজির বাস যাত্রা। পাকিস্তানে দেখ, ভারত কত মহান, মানে সবসময় শান্তি চেয়েছিল তো ভারত, চাইনিজ শান্তি। অটল বিহারী বাজপেয়ী বাসে করে কোথায় চলে গেল? পাকিস্তান চলে গেল। এবং পাকিস্তানের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে গল্প হলো যে আমরা যুদ্ধ করবো ইত্যাদি নিয়ে আলোচনা হলো, এবং সেখানে চুক্তিও হলো যে ঠিক আছে আমরা এক অপরকে কি করবো না, যুদ্ধ অবহেলা এগুলো কিছু করতে যাব না। গেট মাই পয়েন্ট? এই পর্যন্ত তো ক্লিয়ার। এটা কত ঘটনা কেন বললাম আমি? দেখো ওগুলো কত নেমক হারাম, পাকিস্তানটা কত নেমক হারাম। নেমক হারাম মানে কত, মানে পাগলা একটা দেশ হতে পারে। দেখো 21 তারিখ ফেব্রুয়ারি তারা চুক্তি করলো বা গল্প হলো আমাদের ইন্ডিয়া প্রধানমন্ত্রীর সাথে, ঠিক আছে করবো না। ফেব্রুয়ারি গেছে, মে হতে হতে মার্চ, এপ্রিল, মে, 3 মাস হতে না হতে কি করেছে জানো? কার্গিল জেলায়, কার্গিল নাম শুনেছো না? কার্গিল জেলায় আমাদের যে সৈন্যবাহিনীগুলো ছিল, যেখানে কার্গিলের জেলায় কি হতো, কার্গিলের পাহাড়ি একটু এলাকা, তো সেখানে ট্রুপ মানে হচ্ছে এসব ঘরগুলো হয় না, এস্কিমোদের ঘর, তোমরা যে বলো ছোট ছোট ঘরগুলো, ওইগুলোতে কারা থাকতো বলতো? ঠান্ডা থেকে, প্রচুর ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাদের আর্মিগুলো থাকতো, ওই ছোট ছোট ঘরগুলোতে থাকতো। ওখান থেকে যুদ্ধ কোনো দেশটাকে রক্ষা করতো আমাদের। তো কি হয়েছিল, আমাদের কার্গিলের ট্রুপগুলো যে ছিল সেগুলো ট্রুপ বলা হয়, সেই ট্রুপগুলো থেকে তারা কি করেছিল, ছুটি কাটানোর জন্য বা অন্যান্য কিছু কারণে বাইরে বের হয়েছিল আমাদের সেনানীরা। এবার সেখানে কি করেছে জানো? সুযোগ বুঝে সেখানে পাকিস্তানের যতগুলো সেনাবাহিনী আর্মি ছিল, ঠিক আছে, আমাদের যে ইন্ডিয়ার ট্রুপগুলো ছিল না, ইন্ডিয়ার ট্রুপগুলোতে ঢুকে গেছে। মানে যখনই আমাদের ইন্ডিয়ার কেউ আসবে, নিচে থেকে পাহাড়ে উপরে উঠবে না, আর এরা ট্রুপ নিয়ে উপরে আছে, কি করবে? ফায়ারিং করবে, ফায়ারিং করে কি করবে? আমাদের যতগুলো
আর্মি সেনা আছে সবাইকে উঠতেই দিবে না, তার আগে মরে যাবে, শহীদ হয়ে যাবে। গেট, মানে ওরা আমাদের দখল করে নিয়েছে জায়গাটা। তো তো কি হলো, তো 19 তারিখ এই ঘটনাটা কিভাবে জানলো যে ওখানে আমার ট্রুপ আছে? একটা ঘটনা খালি জাস্ট বলি, তারপরে শেষ করছি। ওখানকার একটি লোক ছিল, তার নাম ছিল তাসি নামগায়েন। কি নাম ছিল ওর? না ইয়ক, ইয়ক মানে চামড়ি গাই। ওর চামড়ি গায়ে হারাই গিয়েছিল, হয় না গ্রামগুলোতে গরু হারাই গেলে গরু খুঁজি, তো ও গরু খুঁজছিল, সবাইকে জিজ্ঞেস করলো গরু আছে নাকি, গরু আছে নাকি। ও গরু কোথাও পাইলো না, তো সে কি করছিল, দূরবীন দিয়ে দেখছিল যে আমার গরুটা কোথায় দূরে চলে গেছে নাকি, দূরবীন দিয়ে চেক করছিল। যখন সে দূরবীন দিয়ে চেক করছে, হঠাৎ দেখছে ইন্ডিয়ান ট্রুপগুলোতে, যেগুলোতে আমাদের ইন্ডিয়ার সেনারা থাকার দরকার, সে দূরবীন দিয়ে দেখতে পাচ্ছে সেখানে কে আছে বলতো? সেখানে পাকিস্তানের সেনাগুলো আছে। এত ঘামে গেছে, হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে পাকিস্তানের সেনা, এ দৌড়ে একটা পুলিশ স্টেশনে গেছে, পাশের পুলিশ স্টেশনকে বলেছে স্যার এমন এমন ঘটনা আমি নিজের চোখ দিয়ে দেখলাম। পুলিশগুলো আবার তার কথাটাকে পাত্তা দিয়েছিল, বলছে ঠিকই বলতে পারে। পুলিশগুলো অরিজিনাল গেল, তদন্ত করলো, উপরে বলা হলো তদন্তে ঠিক তারা দূরবীন দিয়ে দেখলো, পরবর্তীতে অরিজিনাল তো সেখানে কে আছে, পাকিস্তানের সেনাবাহিনীগুলো আছে। ঠিক আছে, যিনি তাসি নামগায়েনের জন্য বিখ্যাত। বোঝা গেল ব্যাপারটা? তো কি হলো বলতো, এবার ইন্ডিয়া কি করলো, অপারেশন বিজয়ের মাধ্যমে, কিসের মাধ্যমে? অপারেশন বিজয়, যেমন অপারেশন সিন্ধুর নাম শুনেছো, অপারেশন বিজয়ের মাধ্যমে শুরু করলো কার্গিল ওয়ার, যেটাকে ইতিহাসে কি বলা হয়, কার্গিল যুদ্ধ। তাহলে কার্গিল যুদ্ধ কবে হলো? 1999 সালে 19 তারিখ মে শুরু হয়ে গেল। কোন যুদ্ধ? কার্গিল যুদ্ধ। গেট মাই পয়েন্ট? এভাবে আরেকটা যুদ্ধ আমরা দেখলাম পাকিস্তানের সাথে ভারতের, সেটাকে বলা হতো কি, কার্গিল যুদ্ধ। এবার কার্গিল যুদ্ধ হয়েছিল কিসের মাধ্যমে? অপারেশন বিজয়। আর এই যুদ্ধটা যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম ছিল ক্যাপ্টেন বিক্রম বাত্রা। কি নাম ছিল? বিক্রম বাত্রা। আমরা কি করলাম, আমরা সুযোগ বুঝে, ঠিক আছে, ওভাবে ব্যবস্থা করে পাকিস্তানের যে ঘাঁটিগুলো যারা বানাইছিল আমাদের ওখানে, সব ঘাঁটিগুলোকে একদম উচ্ছেদ করে দিলাম, নাম নিশানা নিশ্চিহ্ন করে দিলাম। আমাদের উপরে অ্যাটাক করবে, ঠিক আছে, পুরো নিশ্চিহ্ন করে দিলাম। আর আমরা জিতে গেলাম কার্গিলের ওয়ার। ঠিক আছে, ওই জন্য 26 তারিখ যে জুলাই আছে, 26 তারিখ জুলাইকে কি বলা হয়? কার্গিল দিবস বলা হয়। গেট মাই পয়েন্ট? ঠিক আছে, বুঝা গেছে ব্যাপারটা? এবার এখানে আরেকটা জিনিস পরীক্ষায় তো আসবে না, মনে রাখবে যে প্রায় 527 জনের মতো শহীদ হয়েছিল, ঠিক আছে, কার্গিল ওয়ারে। আর আমাদের যে বিক্রম বাত্রা আছে, যিনি ক্যাপ্টেন ছিল, তিনিও শহীদ হয়ে গেছিলেন, তিনিও মানে আর বাঁচতে পারেননি। আর একটা জিনিস আছে যে ভারতের সব থেকে বড় যেটা সামরিক সম্মান হয়, যেমন সব থেকে বড় সম্মান ভারতরত্ন, সব থেকে বড় যেটা সামরিক সম্মান হয় সেটাকে বলা হয় পরমবীর চক্র। কি বলা হয়? এই যে বিক্রম বাত্রা আছে, তাকে কি দেওয়া হয়েছিল? পরমবীর চক্র, এই মানে সম্মান দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এইভাবে কি হলো, আমরা বিদেশ নীতিতে এই কয়েকটা দেখলাম। এবার শ্রীলঙ্কার সাথে আমাদের প্রতিবেশী দেশ, তার সাথে বিদেশ নীতি কেমন, বাংলাদেশের সাথে বিদেশ নীতি কেমন, নেপালের সাথে বিদেশ নীতি কেমন, এই পরপর এই অধ্যায়ে এগুলো আলোচনা হবে। তো আজকে আমরা বলতে পারি প্রথম পার্ট যেহেতু একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, তাই একটু হয়তো যারা অনলাইনে দেখছে তারা একটু লম্বা মনে হচ্ছে, কিন্তু একটু এনজয় করে পড়লে পরে সব জিনিসগুলো মনে থাকবে। ঠিক আছে, নেক্সট পার্ট যারা অনলাইনে দেখছো তোমাদের আমি টাটা বলে দিই, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, এবং এটা খুব সুন্দরভাবে তোমরা খাতায় লিখে নিয়ে নোটস করবে, এবং এই অধ্যায় নোটস ইত্যাদি তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো যারা অনলাইনে দেখছো আমাদের গ্রুপগুলোতে যারা আছে, গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে পারো। আর নেক্সট পার্টের জন্য আমাকে কমেন্টে যারা অনলাইনে দেখছো বলতে পারো, আর যারা ইউটিউবে দেখবে। তো ওকে, আজকে এ পর্যন্ত থাকুক অনলাইনের জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ।